এই গল্পটি একটি ভবিষ্যতের গল্প যেখানে মানুষ তার সমস্ত কাজের জন্য এআই এর ব্যবহার করে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এখানে আমাদের রিচার্ড নামের একটি মেয়েকে দেখানো হয় যার বাড়িটি সম্পূর্ণরূপে অ্যাডভান্স। তার ঘরের প্রতিটি কাজ মেশিনের দ্বারায় অর্থাৎ এআই এর সাহায্যে করা হয়। রিচার্ড এমন একটি কোম্পানিতে কাজ করে যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ রোবট তৈরি করে। সে খুব ভালো সিনিয়র পোস্টে কাজ করে। সে তার টিমদের একটি নতুন এআই সিস্টেম দেখায় যেটা চোখের আকৃতির মতো দেখতে ছিল। আর সে বলে এই এআই মানুষের মতো ভাববে, মানুষের মতো কাজ করবে, মানুষকে সহায়তা করবে যাতে সে তার প্রতিটি সিদ্ধান্তে এআই এর সাহায্য নিতে পারে। এইখানে তার একজন সহকর্মী ছিল। সে বলে যদি আমরা এভাবে এআই তৈরি করতে থাকি তাহলে কাজ করার জন্য তো মানুষের কোনো দরকারই পড়বে না, যার ফলে বেকারত্ব বেড়ে যাবে। কিন্তু রেচারের সিনিয়রের এই আইডিয়াটা খুব পছন্দ হয়। সে রেচারকে তার কেবিনে ডাকে আর বলে আমরা তোমার কাজ পারফরমেন্সের উপর খুব খুশি, আমরা তোমাকে প্রমোশন দিতে চাই, কিন্তু এর আগে আমরা তোমার ফ্যামিলি প্ল্যান সম্পর্কে জানতে চাই। কারণ যদি তুমি ফ্যামিলি প্ল্যানিং করো, মানে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে তুমি অনেক ছুটি করবে এবং কোম্পানি সেটা দায়িত্ব নেবে না। রিচাল বলে এই সময় আমার এবং আমার হাজবেন্ডের এরকম কোনো প্ল্যানিং নেই। তার বস তাকে বলে এমনি তো আমার কাছে এটার একটা সমাধান রয়েছে। আর সে রিচারকে একটি ওমেন সেন্টারের নাম্বার দেয় যেখানে আর্টিফিশিয়ালি বাচ্চা তৈরি করা হয়। রিচেল সেই সেন্টারে যায় আর এখানে আসার পর তারও ইচ্ছে করে যে সে মা হবে। সে তার নাম এখানে লিখিয়ে বাড়িতে ফিরে আসে। ওখানে অন্যদিকে আমাদের তার হাজবেন্ডকে দেখানো হয় যে ছিল একজন প্রফেসর। সে উদ্ভিদ গাছপালার সম্পর্কে খুব বেশি কৌতূহল রাখে। সে প্রকৃতির সাথে সংযুক্ত থাকতে চায়। সে প্রকৃতিভাবেই গাছপালা গ্রো করতে চায়। এখন সবকিছু যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সাহায্যে করা হয়, সে তার স্টুডেন্টদের একটি গাছের কাছে নিয়ে যায়। সেখান থেকে সে একটি ফল ছেড়ে সে চায় এটাকে যেন কেউ খায়, কিন্তু সবাই সে ফলটা খাওয়ার জন্য বারণ করে দেয় কারণ এই গাছটি প্রকৃতির সাথে জন্ম হয়েছিল। এর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কোনো বিকাশ নেই। আর বর্তমানে কৃষিকার্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দ্বারাই করা হয়। এতে বোঝা যায় যে পৃথিবী কতটা বদলে গেছে। কিন্তু রেচারের হাজবেন্ড এখনো প্রকৃতিতে বিশ্বাস রাখে। ওখানে রেচার্ড তার ডাক্তারের সাথে কথা বলে যে ছিল নিজে একটি এআই। সে ছিল একটি চোখের মতো দেখতে। সে তার এআই অর্থাৎ তার ডাক্তারকে বলে আমি একটি বাচ্চা নিতে চাই, কিন্তু আমি জানি আমার হাজবেন্ড এটা কখনো চাইবে না, সে কখনো মেনে নেবে না, কারণ সে প্রকৃতিকে অনেক বিশ্বাস করে। সে চায় সমস্ত জিনিস সেভাবেই জন্ম হওয়া উচিত যেভাবে ঈশ্বর তাকে জন্ম দিয়েছে। রিচার্ডের এআই ডাক্তার তাকে বলে তোমাকে তোমার হাজবেন্ডকে বোঝাতে হবে পৃথিবী বদলে গেছে। তোমাকে এই ব্যাপারে ভাবলে হবে না যে তোমার সন্তান কিভাবে জন্ম হয়েছে, বরং তোমাকে এই বিষয়ে খুশি হওয়া উচিত যে তোমার ঘরে একটি নতুন বাচ্চা এসেছে। আর এখন রিচার্ড সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার হাজবেন্ডের সাথে কথা বলবে। কিন্তু সন্ধ্যের সময় যখন সে তার হাজবেন্ডের কাছে যায় তখন সে দেখতে পায় সে খুব চিন্তায় রয়েছে। রিচার্ডকে তার হাজবেন্ড বলে যে আজ বাচ্চারা প্রকৃতির পদ্ধতিতে বেরোনো ফল খেতে বারণ করে দিয়েছে। পৃথিবী কতটা বদলে গেছে। তার হাজবেন্ডের মন খারাপ দেখে সে আর বাচ্চার বিষয়ে তার সাথে আলোচনা করে না। পরের দিন সে ওমেন সেন্টারে যায় যেখানে ওমেন সেন্টারে হেড সবাইকে বলে যে আমরা এই পদ্ধতিটি এর জন্য বের করেছি কারণ পৃথিবীতে বাচ্চাদের সংখ্যা অনেক কম হয়ে যাচ্ছিল। এরপর সে সবাইকে একটি এগ দেখায় এবং সে জানায় আমরা বাচ্চাদের এর ভিতরে বড় করি এবং যখন শিশুটি সম্পূর্ণভাবে বড় হয়ে যায় তখন আমরা এই এগটি তার মা বাবাকে দিয়ে দিই আর এর সাথে একটি তার মা বাবা বাড়িতেও নিয়ে যেতে পারে। আর এখন রিচার্ড সে সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে ওমেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সাহায্যে তার সন্তানকে জন্ম দেবে। সে ঘরে এসে তার হাজবেন্ডের সাথে কথা বলে। এই কথা শুনে তার হাজবেন্ড খুব দুঃখ পায়, কারণ হলো এটি প্রকৃতির বিরুদ্ধে এবং এর সাথে সে এই ব্যাপারে অনেক দুঃখ পায় যে রেচার একাই এত বড় ডিসিশন নিয়ে নিয়েছে। আসলে সে চায় না যে এরকম ভাবে তার বাচ্চা জন্ম হোক। রেচার তাকে বোঝায় যে আমার সামনে আমার ভবিষ্যৎ রয়েছে আর আমি চাই না যে আমার কেরিয়ারে কোনো রকম বাধা আসুক। আমার একটি ফ্রেন্ডও এভাবেই তার বাচ্চা জন্ম দিয়েছে, যার পর এরা দুজনেই সে ফ্রেন্ডের বাড়িতে চলে যায়। কিন্তু তবুও রেচারের হাজবেন্ড রাজি হয় না। বাড়িতে আসার পর সে রেচারের এআই ডাক্তারের সাথেও কথা বলে, কিন্তু এখানে রেচারের হাজবেন্ড তার সাথে তর্ক শুরু হয়ে যায় কারণ সে আর্টিফিশিয়াল জগৎকে একদমই পছন্দ করে না। কিন্তু খুব শীঘ্রই সে বুঝতে পেরে যায় যে রেচার যেসব কিছুই করছে সে তার পরিবারের জন্যই করছে। সে একটি পরিবার তৈরি করতে চায়। এর জন্য সে বলে আমি আর্টিফিশিয়াল বাচ্চার জন্য অর্থাৎ ওমেন সেন্টার যাওয়ার জন্য তৈরি আছি। আর এখন এরা দুজনেই ওমেন সেন্টারে চলে আসে। এখানে ওমেন সেন্টারের যে ওনার রয়েছে সে ওদেরকে বলে যে প্রসেস শুরু হওয়ার 9 মাস পর তোমরা তোমাদের সন্তানকে পেয়ে যাবে। আর তাদের প্রসেস এখন শুরু হয়ে যায়। সবকিছুই তাদের অনুযায়ী হয়, অর্থাৎ তারা প্রথম ধাপ ক্লিয়ার করে নিয়েছিল এবং এখন তারা আর্টিফিশিয়ালের মাধ্যমে তারা তাদের বাচ্চার সাথে যে এখনো আর্টিফিশিয়াল রুমের মধ্যেই রয়েছে তার সাথে কানেক্ট থাকতে পারে। আর এখন কয়েক সপ্তাহ পেরিয়ে যায় আর একদিন রাতে সে স্বপ্ন দেখতে পায় যে সত্যিকারই প্রেগনেন্ট, কিন্তু সে বাচ্চা না বরং একটি ডিম জন্ম দিয়েছে। এই বিষয়ে সে অনেক চিন্তায় পড়ে যায়। সে হোম সেন্টারের ওনারের কাছে যায়। সে রেচারকে বোঝায় যে জীবনের স্বপ্নের কোনো মূল্য নেই। পরের দিন রেচার আরেকবার তার হাজবেন্ডের সাথে ওমেন সেন্টারে আসে। এখানে তারা সে এগটাকে দেখে যার মধ্যে তাদের বাচ্চা রয়েছে। আর
এখন বাচ্চাটা একটু বড় হয়েছে। এর জন্য ওমেন সেন্টারের ওনার তাদের বাচ্চাটাকে তাদের সঙ্গে বাড়িতে নিয়ে যেতে পারমিশন দিয়ে দেয়, যাতে তারা তাদের বাচ্চাদের সাথে মেলামেশা করতে পারে। বাড়িতে আসার পর রেচারের হাজবেন্ড প্রথমবার এগ এর ভিতরে তার বাচ্চাটাকে দেখে। তাকে দেখার পর সে খুব খুশি হয়ে যায়। সে বাচ্চাকে গল্প শোনায়, তার গ্রিন রুমে নিয়ে যায় যেখানে তার অনেকগুলো গাছপালা রয়েছে, এবং সে এখন অনেক বেশি এক্সাইটেড। ওখানে আমাদের রেচারকে দেখানো হয় যে অতটাও খুব খুশি ছিল না, কারণ তার মনে অনেক ভাবনা আসছিল। এভাবে সে তার সন্তান জন্ম দিয়ে সে আসলে মা হওয়ার অনুভূতিটা চিরতরে হারিয়ে ফেলছে। পরের দিন সে একটি পুলে যায়, সেখানে সে একটি মেয়েকে দেখে যে প্রেগনেন্ট ছিল। সে মেয়েটি রেচারের হাত তার পেটে রাখে এবং সে বলে যে আসলে মা হওয়ার অনুভূতিটা কিরকম হয়। রেচাল তার সিদ্ধান্তের উপর এখন সে খুব আফসোস করছিল, কারণ এখন সেও এভাবেই তার সন্তানকে জন্ম দিতে চায়, কিন্তু এখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। পরের দিন সে তার হাজবেন্ডের সাথে ওমেন সেন্টারে আসে, যেখানে অনেকগুলো বাচ্চা এসেছিল এবং এরা সবাই সে বাচ্চাগুলিই ছিল যারা আর্টিফিশিয়াল থেকে তৈরি হয়েছিল। এরা সম্পূর্ণভাবে এআর উপরে নির্ভর ছিল। এরা নিজেদের কোনো কাজই নিজে করে না, মানে হলো তারা তাদের হোমওয়ার্কও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের দ্বারাই করে নেওয়া। এখানে একটি পেরেন্ট বলে যে আমার বাচ্চার কখনো কোনো রকম স্বপ্নই আসে না। হোম সেন্টারের ওনার বলে যে আমরা জেনে শুনে এসব কাজগুলোকে বন্ধ করে রেখেছি, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা এগুলোকে আনলক করে দেবো, অর্থাৎ বাচ্চাদের মাইন্ড কম্পিউটার অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করা যেত। ওখানে রেচারের হাজবেন্ডকে দেখানো হয় যে সে ওই ডিমটাকে, যার মধ্যে তার বাচ্চা রয়েছে, তার সাথে কলেজে নিয়ে যায় এবং সেখানে তাকে বলা হয় যে আমরা খুব তাড়াতাড়ি তোমার গ্রিন হাউস বন্ধ করে দেবো, কারণ এতে আমাদের খুব বেশি খরচা হচ্ছে। রেচারের হাজবেন্ড তার বাচ্চার সাথে অনেক বেশি কানেক্টেড থাকে, কিন্তু রেচার তার বাচ্চার সাথে কোনো রকম কানেক্টেড নেই এবং এর সাথে তার কাজের প্রতি মোটেও মনোযোগ নেই, যেটা তার প্রমোশন, তার চাকরির জন্য বিপদ হতে পারে। এরপর রেচার তার হাজবেন্ডকে নিয়ে এআই ডাক্তারের সাথে যোগাযোগ করে। সেখানে গিয়ে সে বলে আমি আমার বাচ্চার সাথে সেভাবে কানেক্টেড থাকতে পারি না যেভাবে আমার হাজবেন্ড থাকে। সে অনেক খুশি, কিন্তু আমি খুশি নেই। আসলে সে তার ইমোশনগুলো প্রকাশ করছিল, আর যেহেতু তার ডাক্তারও একজন এআই, এর জন্য সে তার ইমোশনগুলোকে বুঝতে পারছিল না, আর তার মনে হয় যে এগে কোনো প্রবলেম রয়েছে। সেজন্য তুমি তোমার তোমার বাচ্চাকে এখানে রেখে দিয়ে যাও, আমি তার সাথে কানেক্টেড হয়ে খুঁজে বের করব যে অ্যাকচুয়াল প্রবলেম কি রয়েছে। রেচেল এবং তার হাজবেন্ড বুঝতে পেরে যায় যে এটি হলো একটি এআই ডাক্তার, এবং এর জন্য সে তাদের ইমোশনগুলোকে বুঝতে পারছিল না। রেচারের হাজবেন্ড তাকে বলে যে তোমার বাচ্চার সাথে বেশিরভাগ সময় কাটানো উচিত, এবং এরপর রেচার তার বাচ্চাকে পেটের মধ্যে বেঁধে তার অফিসে চলে যায়, কিন্তু তার একদমই খেয়াল ছিল না যে তার পেটের মধ্যে সে একটি বাধা রয়েছে। এই কারণে সে কাচের সাথে ধাক্কা খায়। সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, যেন সে কোনো একটি বড় ভুল করেছে। আর এখন রেচারের বস তার কাছে আসে এবং তাকে বলে তোমাকে এটাকে এভাবে বহন করা উচিত হচ্ছে না। সে তাকে একটি ক্যাবিনেটের কাছে নিয়ে যায় যেখানে অনেকগুলো অর্থাৎ পড রয়েছে। সে তাকে বলে এই সমস্ত পডস গুলো তাদের, যারা আমাদের অফিসে কাজ করে। এরপর সে রেচারের অর্থাৎ সে পডটাকে সেখানেই রেখে দেয়। আসলে তার বস চায় না যে কেউই তার অফিসে তার পড তার সন্তানের সাথে থাকুক এবং তার সময় নষ্ট করুক। এবং এরপর একদিন রাতে রেচার স্বপ্ন দেখতে পায় যে সে সমুদ্রের কিনারে রয়েছে এবং তার কাছে তার বাচ্চা রয়েছে, এবং এই অনুভূতিটাই সে অনেক খুশি হয়। এরপর যখন তার ঘুম ভাঙে তখন সেও বুঝতে পারে যে সেও তার বাচ্চার সাথে কানেক্টেড হতে পেরেছে, কিন্তু বাচ্চার সাথে কানেক্ট থাকার জন্য তাকে প্রকৃতির সাথে কানেক্ট থাকতে হবে। এর জন্য সে রুমে চলে যায় যেটা তার হাজবেন্ডের গ্রিন রুম ছিল, যেখানে অনেকগুলো গাছপালা রয়েছে। সে একটি গাছের স্মেল করে যেটা তার খুব ভালো লাগে, এবং এরপর সে একটি গাছকে তার ড্রয়িং রুমে নিয়ে আসে। আর যখন তার হাজবেন্ড এসব দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে বুঝে গেছে রেচারও এখন প্রকৃতির সাথে কানেক্ট হচ্ছে। পরের দিন রেচার যখন তার অফিসে যায় তখন তার বস তাকে তার কেবিনে ডাকে আর বলে তুমি তোমার কাজের উপর অনেক স্লো, তোমাকে তোমার প্রজেক্টে তোমার কাজের গতি বাড়াতে হবে। রেচেল বুঝতে পেরে যায় যে এখন তার মধ্যে সমস্ত ইমোশন হারিয়ে গেছে। সম্ভবত এআই তৈরি করতে করতে হয়তো তার মস্তিষ্ক এআই এর মতো হয়ে গেছে। আর দেখতে দেখতে 8 মাস পেরিয়ে যায়। রেচেল এবং তার হাজবেন্ড খুব খুশি, আর মাত্র 1 মাস পরেই তার বাচ্চা সে এর মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসবে। রেচেল বলে যে আমি আমার বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, কিন্তু হোম সেন্টারের যে ওনার ছিল সে তাদের বলে যে এখন আমরা আর এরকম করতে দিতে পারবো না, কারণ মাত্র এখন আর 1 মাস বাকি আছে এবং আমরা এই সমস্ত বাচ্চাদের মাইন্ড রিড করব, যেগুলো আমাদের জন্য ডেটা হবে। রেচেলের এসব কথা শুনে একদমই ভালো লাগে না। সে বলে যে তুমি আমাদের বাচ্চার সাথে এরকমটা করতে পারো না। হোম সেন্টারের ওনার বলে যে কন্ট্রাক্টে তোমরা সাইন করেছো তার মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে, এর জন্য তুমি আমাদের আটকাতে পারবে না। বাচ্চাটির ডেলিভারি ডেটের কিছুদিন আগে আমরা সে বাচ্চাটিকে বের করে নিই, কারণ আমাদের কাছে এরকম অনেক প্যারেন্টস আছে যারা তাদের বাচ্চাকে এভাবেই জন্ম দিতে চায়, যার জন্য আমাদের আর্টিফিশিয়াল অর্থাৎ পডের দরকার হয়। রেচেল এবং তার হাজবেন্ড বুঝতে পেরে যায় যে তাদের একটি ফাঁদে ফেলা হয়েছে। এই কোম্পানি এভাবেই বাচ্চা জন্ম দিয়ে অনেক অর্থ উপার্জন করে এবং এর সাথে ডেটা জড়ো করার জন্য বাচ্চাদের উপর অনেক রিসার্চও করে। আর এখন রেচার এবং তার হাজবেন্ড কিছুই করতে পারতো না, কিন্তু রেচেলের হাজবেন্ড আরেকবার সেই সেন্টারের ভিতরে আসে আর সবার মধ্যে দিয়ে লুকিয়ে সে বাচ্চার পডটিকে নিয়ে তার বাড়িতে ফিরে আসে। নিজেদের বাচ্চাকে ফিরে পেয়ে তারা দুজনেই খুব খুশি। সেদিন রাতে রেচার আরেকটি স্বপ্ন দেখতে পায় যেখানে সে দেখে যে সে তার বাচ্চার জন্য শপিং করছে, যে এখন এই পৃথিবীতে জন্ম হয়ে গেছে
এবং এর সাথে সে ওখানে আরো অন্য বাচ্চাদেরকেও দেখতে পায় যারা সেলফের মধ্যে কিছু বস্তুর মতো পড়ে রয়েছে। পরের দিন সকালে যখন রেচেল ঘুম থেকে ওঠে তখন সে তার হাজবেন্ডকে বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বাচ্চাকে প্রকৃতির সাথেই বড় করব। এর জন্য আমি এই শহর থেকে দূরে, যেটাই সম্পূর্ণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভরে গেছে, এই জায়গাটা ছেড়ে আমি চিরতরে আমার গ্রামের বাড়িতে ফিরে যেতে চাই, যেখানে এখনো আমাদের বাড়ি রয়েছে, যেখানে আজও প্রকৃতির সাথে মানুষ যুক্ত রয়েছে। পরের দিন এরা দুজনেই শহর থেকে অনেক দূরে তাদের গ্রামে চলে আসে, এখানে তাদের বাড়ি ছিল। এখানে আসার পর তারা অনেক খুশি রয়েছে। আর এখন 9 মাস পেরিয়ে যায়, তারা এই পটের মধ্যে তাদের বাচ্চাদের নড়াচড়া দেখছিল। আর কিছুক্ষণ পরই পট বন্ধ হয়ে যায়, যে কারণে রেচার অনেক ভয় পেয়ে যায়। আর হাজবেন্ড তাকে বলে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, পট কোনো এনার্জি ছাড়াই 2 দিন অবধি অ্যাক্টিভ থাকতে পারবে। আর কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ খুব তাড়াতাড়ি, আমাদের বাচ্চা এই পটের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসবে, কারণ 9 মাস সম্পূর্ণ হয়ে গেছে। পরের দিন রাতে যখন তারা ঘুমাচ্ছিল তখন নিজে থেকেই পটের মধ্যে নীল রঙের লাইট জ্বলতে থাকে, পটের মধ্যে থেকে বাচ্চার চিৎকারের আওয়াজ আসতে থাকে। এরা খুব বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু পটটি খোলার জন্য যে কোড দরকার হয় সেই কোড রেচারের হাজবেন্ড ভুলে গেছে। তারা খুব বেশি ভয় পেয়ে যায়, কিন্তু রেচারের হাজবেন্ড সেই পটের উপরের অংশটি ভেঙে তার বাচ্চাকে বাইরে বের করে নিয়ে আসে, যে সম্পূর্ণভাবে ঠিকঠাক সুস্থ ছিল। তাদের বাচ্চাকে পেয়ে তারা খুব ইমোশনাল হয়ে যায়, তাদের চোখে জল চলে আসে। আর এখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই জায়গায় থাকবে। রেচাল যে সম্পূর্ণভাবে প্রকৃতির সাথে ডিসকানেক্ট হয়ে গেছিল, আর এখন সে সম্পূর্ণভাবে আস্তে আস্তে প্রকৃতির সাথে কানেক্ট হতে শুরু করে দেয়। এখানে তারা দুজনেই তাদের জীবন পুরনো উপায়ে জীবনযাপন করতে থাকে, অর্থাৎ তাদের সবকিছু কাজ তারা নিজেই করে, প্রকৃতির সাথে অনেক যুক্ত থাকে। আর এখন তারা কোনো কাজই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে করে না। আসলে আজকে আমাদের পৃথিবীটাও কিছুটা এরকমই হয়ে গেছে, যেখানে বাচ্চা, বৃদ্ধ এবং তরুণ সবাই আলাদা আলাদা গ্যাজেট, মোবাইলস এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতির সাথে খুব বেশি কানেক্টেড হয়ে গেছে। পৃথিবী আগের মতো আর নেই, ধীরে ধীরে পৃথিবী বদলে যাচ্ছে। আর হতে পারে এটি ভবিষ্যতের সময়ের জন্য একটি আয়না হয়ে যাবে, যেটা পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য একেবারেই ভালো না। তোমাদের এই বিষয়ে কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আশা করছি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে।